পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির আয়োজনে গত 30শে আগস্ট 2020 তারিখে আমাকে জীবন সংগ্রামে ঘাত প্রতিঘাতে দৃঢ় সংকল্পে অটল বিদ্যাসাগর শিরোনামে বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দিতে হয়েছিল। সেই বক্তৃতার একটি সার সংক্ষেপ শ্রোতা পাঠকদের জন্যে উপস্থাপন করছি। তো এর শুরুতে বিদ্যাসাগর তার পুত্রবধূ ভবসুন্দরীকে লেখা একটি পত্রের একটু সামান্য অংশ আমি পড়তে চাই। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, আমি তোমাদের নিকট এ জন্মের মতো বিদায় লইলাম। তোমাদের নিত্য নৈমিত্তিক ব্যয় নির্বাহের নিমিত্ত আপাতত মাসিক 150 টাকা নির্ধারিত করিয়া দিলাম। এই যে কথা, এই কথায় অনেক কথা লুকিয়ে আছে। প্রধান দুটো যে জিনিস আমাদের চোখের সামনে ভাসে তা হলো, এ জন্মের মতো বিদায় লইলাম মানে হচ্ছে যে তাদের ওপর তিনি অসন্তুষ্ট। দ্বিতীয় কথা হলো যে মাসিক 150 টাকা তিনি দিতে চাইছেন নিত্যনৈমিত্তিক ব্যয় নির্বাহের নিমিত্তে। তার মানে হলো এই যে তিনি তার কর্তব্যের কথা ভুলে যাচ্ছেন না। তিনি এদের উপর অসন্তুষ্ট হয়েও নিজের যে কর্তব্য সেটি করছেন। এর মধ্যে বিদ্যাসাগরের চরিত্রের বৈশিষ্ট্য ফুটে উঠছে যে তিনি যা বলবেন মুখের উপর স্পষ্ট কথা বলবেন, কোনো নড়চড় করবেন না এবং তিনি কর্তব্যেও অটল রইবেন। 1875 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর 1891 মারা গেছেন। 1875 খ্রিস্টাব্দে অর্থাৎ তার 1820 খ্রিস্টাব্দে তার জন্ম, অর্থাৎ তার 55 বছর বয়সে তিনি একটি উইল করছেন। উনি উইল করছেন তার বাড়িতে দোতলায় বসে রাতের বেলা। আমার সৌভাগ্য হয়েছিল বিদ্যাসাগরের সেই বাড়িতে যাওয়ার এবং সেই বাড়ির দেয়ালকে স্পর্শ করবার। তো সেই উইলে তিনি কি লিখেছিলেন সেটা বলবার আগে খুব প্রাসঙ্গিকভাবে আজকের অর্থাৎ সেদিনের যে আলোচনা, এই আলোচনায় আমায় ডাকার জন্যে আমি এই শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি পশ্চিমবঙ্গের তাদের কাছে, তাদের কার্যনির্বাহী পরিষদের কাছে, যারা সিদ্ধান্ত গ্রহণকারী ছিলেন তাদের কাছে গভীর কৃতজ্ঞতা জানাই। কানাইলাল দাস উপস্থাপন করেছিলেন, তাদের একজন কর্মকর্তা, এবং বিশ্বজিৎ মিত্র সম্পাদক পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, আমি তার কাছেও কৃতজ্ঞতা জানাই। এই উইলে 25টি ধারা ছিল, 25টি অনুচ্ছেদ ছিল। 25 নম্বরে গিয়ে বিদ্যাসাগর বলছেন যে আমার পুত্র বলিয়া পরিচিত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যার পর্যায় যথেচ্ছাচারী ও কুপথগামী। তারপরে তার বিভিন্ন কারণ দেখিয়ে বলছেন যে তার যে সম্পত্তি আছে উত্তরাধিকারী, তার মধ্য থেকে তিনি তাকে রাখছেন না। এই যে উইল, এই উইলে 45 জনকে তিনি মাসিক বৃত্তি দেওয়ার জন্য ঘোষণা করেছিলেন, আর তার মধ্যে 26 জনই অনাত্মীয় ছিল। তো এই উইলে বিদ্যাসাগরের স্ত্রী অর্থাৎ তার সন্তানের ছেলের মা, তিনি খুবই মনে আঘাত পেয়েছিলেন এবং বিদ্যাসাগরের মাও আঘাত পেয়েছিলেন। তারা এর বিরোধী ছিলেন, আরও অনেকে এই বিরোধী ছিল।
তো 1282 বঙ্গাব্দের বৈশাখ মাসে শশীভূষণ সিংহকে বিদ্যাসাগর একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে নারায়ণবাবুও এক্ষণে একজন প্রধান লোক হইয়াছেন। তিনি যে যারপরনায় পিতৃদেশী তাহারই পরিচয় দিতেছেন, নতুবা আমি এবং আমার পিতৃদেব যাহা করিয়াছি তিনি তাহার অন্যথা করিতে উদ্যত হইতেন না। এই নারায়ণবাবু হলেন নারায়ণ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের 5 সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান। বিদ্যাসাগরের সময়ে মধুসূদন ভট্টাচার্য বলে একজন মানুষ ছিলেন, তিনি মৃত্যুবরণ করলেন। তার স্ত্রীর নাম ছিল বিন্দুবাসিনী দেবী। বিন্দুবাসিনী দেবীকে তার স্বামীর যে সম্পত্তি তা থেকে বঞ্চিত করার জন্য একটি চেষ্টা চলছিল। এই চেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন সমাজের গুরুত্বপূর্ণ বা গণ্যমান্য বলে পরিচিত লোকজন কিছু, আর তাদের সঙ্গেই যুক্ত ছিলেন বিদ্যাসাগরের পুত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তো বিদ্যাসাগর নিজে এই বিধবা মহিলাকে মাসে মাসে মাসোহারা দিতেন এবং তিনি ওই সম্বলহীরা নারী যাতে তার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত না হয় সেটি চাইতেন। আর তার ছেলে ওই উল্টো দলের মধ্যে গিয়ে নাম লিখিয়েছিলেন। তো ছেলের প্রতি তার মনে ক্ষোভ ছিল, কষ্ট ছিল। 1295 বঙ্গাব্দের চৈত্র মাসে একটা ঘটনা ঘটল। তার বিদ্যাসাগরের স্ত্রীর প্রেরণা ছিল বলে মনে করা হয়। এতে তার উদ্বুদ্ধ হয়ে তার ছেলে বিদ্যাসাগরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। বললেন, আমি কুকুরের ন্যায় বসিয়া থাকিব, পদতলে বসিয়া থাকিব, আমার আর জীবনে অন্যথা হইবে না, আর ভুল করিব না, এইসব। কিন্তু তার যে উইল করা হয়েছিল সেই উইলের 16 বছর পর পর্যন্ত বিদ্যাসাগর বেঁচে ছিলেন, একটি শব্দও বদলাননি, উইল সম্পর্কে কিছুই পরিবর্তন করেননি, উইলটির কোনো ধারাই পরিবর্তন করেননি। তাহলে দেখা গেল কি, ছেলে ক্ষমা চেয়েছিল, ছেলেকে আসতে দিয়েছেন, কারণ 1784 সালে ছেলে যেন বাড়িতে প্রবেশ না করে সে ব্যাপারেও তিনি বলেছিলেন। তারপরেও যাই হোক, তো তার মনে অনেক কষ্ট ছিল। তার কন্যারা বিধবা হয়ে এসেছিল, তারপরে আত্মীয় পরিজনের সাথে তার বিচ্ছেদ হয়েছিল, তার স্ত্রীর সঙ্গে, তার বাবার সঙ্গে, তার মায়ের সঙ্গে তার মতভেদ হয়েছিল, প্রবল মতভেদ হয়েছিল। তাদের কাছে তিনি দূরে ছিলেন, যদিও মনে মনে ভালোবাসতেন, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন, তাদের কাছ থেকে দূরে ছিলেন। আর নীতির ব্যাপারে তাদের সঙ্গে কোনো আপোষ তিনি করেননি। 1874 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের 2 ভাই হরচন্দ্র এবং হরিশ্চন্দ্র পরপর 2 বছর কলেরায় মারা গেলেন কলকাতায়। এরপর বিদ্যাসাগরের বাবা, তিনি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক করলেন যে নারায়ণকে, অর্থাৎ বিদ্যাসাগরের ছেলেকে আর কলকাতায় যেতে দেবেন না, এবং তাকে খুবই আদর প্রশ্রয় এসব দিতে লাগলেন। বিদ্যাসাগর এই পর্যায়ে তার বাবাকে বললেন যে আপনি নারায়ণের মাথা খাইতেছেন, তথাপি আপনি লোকের নিকট কিরূপে আপনাকে নিরামিষাশী বলিয়া পরিচয় দেন। এই কঠিন কথা তিনি তার বাবাকে বললেন, কিন্তু বাবার অমতে ছেলেকে তো আর আনতে পারলেন না। তারপরেও একবার ছেলেকে কলকাতায় এনে সংস্কৃত কলেজে ভর্তি করালেন, কিন্তু ছেলেটি কলকাতায় থাকলো না, লেখাপড়া করলো না, সে পালিয়ে বাড়ি চলে গেল। এরপর তো এভাবে দিন যেতে লাগলো। তো 1865 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস কাশী যাত্রা করলেন। 1869 খ্রিস্টাব্দে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। যখন বিদ্যাসাগরের বাবা কাশীতে, তখন পরিবারের প্রধান হিসেবে বিদ্যাসাগরকে দায়িত্ব পালন করতে হচ্ছে। সেই সময়ে হালদারদের ধর্মপুত্র ছিল মুচিরাম বন্দ্যোপাধ্যায়। সেই মুচিরাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোমোহিনী নামের এক নারীর বিয়ে ঠিক হলো। সেই বিয়েতে বিদ্যাসাগর, বিয়ে ঠিক হওয়ার পরে হালদাররা এসে বিদ্যাসাগরকে ধরলো যাতে বিয়ে না হয়, এবং বিদ্যাসাগর তাদেরকে বললেন ঠিক আছে, এই বিয়ে হবে না। এরপরে তিনি বীরসিংহ তার গ্রাম, সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে মনোমোহিনী তার মাকে বাড়ি ফিরে, মনোমোহিনী ও তার মাকে বিদ্যাসাগর বললেন তোমরা বাড়ি ফিরে যাও। তারপরে তিনি
সেই বর্ষণমুখর রাতে তিনি ঘুমিয়ে পড়লেন। প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। শেষ রাতে তার ঘুম ভেঙে গেল শাঁখের শব্দে, শাঁখের আওয়াজে। ঘুম ভেঙে তিনি দেখলেন যে বিয়ে তিনি হবে না বলেছিলেন সেই বিয়ে হয়ে গেছে, এবং তার মা ভগবতী দেবী ও স্ত্রী দীনময়ীর সমর্থনে এই বিয়ে হয়েছে। বিয়ে দিয়েছেন ভাই দীনবন্ধু এবং পুত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তখন বিদ্যাসাগর বললেন, আমি আমার কথা রাখতে পারলাম না, লোকের কাছে অপদস্থ হলাম, গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো এই গ্রামে ফিরব না। বিদ্যাসাগর এরপর 22 বছর বেঁচেছিলেন, আর কখনো গ্রামে তিনি যাননি। স্ত্রীর মৃত্যু হয়েছে, তিনি কর্তব্য পালন করেছেন, শ্রাদ্ধের ব্যবস্থা করেছেন, কিন্তু তিনি যাননি। তো 1870 খ্রিস্টাব্দের 11ই আগস্ট তারিখে মির্জাপুর স্ট্রিট, কলকাতায় কালীচরণ ঘোষের বাড়িতে বিদ্যাসাগরের ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভবসুন্দরী নামের এক বিধবা মেয়ের বিয়ে হয়েছিল। সেই বিয়ে বিদ্যাসাগর দিয়েছিলেন। ছেলের আগ্রহ ছিল ওই মেয়েকে বিয়ে করবার। তো বিদ্যাসাগর সেখানে আপত্তি এজন্যে করলেন না যে তিনি তো বিধবা বিবাহ দেওয়ার পক্ষে, তো ছেলে তো বিধবাকে বিয়ে করবে বলে মনস্থির করেছে, কাজেই তিনি বিয়ে দেবেন। তিনি সেই বিয়ে দিলেন এবং বধূবরণ করালেন তারানাথ তর্ক বাচস্পতির স্ত্রীকে দিয়ে তিনি বধূবরণ করলেন। কিন্তু এই বিয়েতে ওই ছেলের মা অর্থাৎ বিদ্যাসাগরের স্ত্রী এবং বিদ্যাসাগরের মা তারা দুজন উপস্থিত হলেন না, উপস্থিত থাকলেন না। তারা যে থাকলেন না উপস্থিত, সেটাতে বোঝা যায় এবং আমরা জানি যে তারা এই বিয়েতে মত তাদের ছিল না। কারণ হলো এই নারী অন্য একজন স্বামীর সঙ্গে, পূর্ববর্তী স্বামীর সঙ্গে কিছুকাল স্বামী সংসার করেছে। তারা চাইছিলেন যে একেবারে স্বামী সংসার করেনি এমন কারো সঙ্গে বিয়ে হোক। তো বিদ্যাসাগর বিয়ে দিয়েছেন এবং তারা আসেননি। তারপরেও এই কাজে বিদ্যাসাগর পিছুপা হননি। বিধবা বিবাহ বিদ্যাসাগর দিতে কেন উৎসাহী হলেন? তো এই সব বিষয়ে সরেজমিনে জানবার আমি চেষ্টা করেছিলাম কলকাতায় গিয়ে। প্রসঙ্গত আমি কলকাতায় বিদ্যাসাগরের বাড়িতে যে গেছি বাদুরবাগানে, সেই বাড়িটি আমার কাছে একটি বিশাল একটি চারিদিকে অনেক ঘেরা দেয়া, এত বড় ফাঁকা জায়গাওয়ালা এত বড় বাড়ি, সেই 19 শতকের বাড়ি। এটা এখন আর হবে না। সামনে বিদ্যাসাগরের একটি মূর্তি আছে, সেখানে আমার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। ওই আমার কলকাতার প্রকাশক বাসব চট্টোপাধ্যায়ের উদ্যোগ ছিল, রবীন্দ্রনাথ হালদার সহযোগিতা করেছিলেন, আর কুণাল চট্টোপাধ্যায় সাক্ষাৎকারটা নিয়েছিলেন। এতে বিদ্যাসাগর প্রসঙ্গ ছিল। আমি প্রসঙ্গত সেই স্মৃতির কথা স্মরণ করছি, কারণ ওই বাড়িটাতে আমার যাবার সুযোগ হয়েছিল। এই কথাটা আমার যারা দেখছেন তাদেরকে জানানোটা দরকার মনে করলাম। এই জন্য দরকার মনে করলাম যে আমি কোথাও না গিয়ে, কোনো কিছু স্পর্শ না করে, নিজে প্রত্যক্ষভাবে যুক্ত না হয়ে কী প্রত্নকীর্তি, কী সাহিত্য, কী চলচ্চিত্র, কী ইতিহাস, কী সাময়িকপত্র আমি কখনো লিখি না। তো প্রিয় বন্ধুরা, বিদ্যাসাগরের মা 1853 সালে বিদ্যাসাগরকে বলেছিলেন যে, বিধবাদের কষ্ট দেখে বলেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন যে বিধবাদের যে এত দুর্গতি, এর কি হবে? শাস্ত্র কি এর কোনো বিধান ব্যবস্থা করে না? বিদ্যাসাগর তখন লাগলেন শাস্ত্র খুঁজতে। যদিও তিনি শাস্ত্রের প্রতি যে অনুরক্ত ছিলেন, শাস্ত্রের যে আজ্ঞাবহ ছিলেন তেমনটি নয়, কারণ তিনি মুক্ত মনা উদার মানুষ ছিলেন এবং তিনি যুক্তিবাদী মানুষ ছিলেন, আর যুক্তিটাই তার কাছে বড় ছিল। কিন্তু শাস্ত্র মানে এবং শাস্ত্রের কথায় ওঠা বসা করবে এমন মানুষের সমাজ ভরপুর, তাদেরকে পক্ষে আনতে হলে তার শাস্ত্রের উদ্ধৃতি দেওয়া দরকার ছিল। এবং মা যে বলেছেন শাস্ত্রের কথা, সেই জন্যে তিনি শাস্ত্রের সন্ধানে গেলেন এবং খুব করে খুঁজলেন। সারাদিন উনি খুঁজতে লাগলেন। খাওয়ার সময়টা বাদে উনি পড়েই রইলেন সংস্কৃত কলেজের পাঠাগারে। তারপরে তিনি পরাশর সংহিতায় খুঁজে পেলেন কথা।
তাতে আছে নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পত। অর্থ হলো স্বামী নিখোঁজ হলে বা তার মৃত্যু হলে, নপুংসক আর পতিত হলে তার স্ত্রী আবার বিয়ে করতে পারেন। এই তিনি খুঁজে পেলেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। তখন তিনি দুটো বই লিখলেন। তার বইয়ে বহু সংস্করণ হলো, হাজার হাজার কপি নিঃশেষ হয়ে গেল, কিন্তু তার বিরোধিতাও হলো। 1855 খ্রিস্টাব্দে 987 জনের স্বাক্ষর সহ বিদ্যাসাগর একটি আবেদন করলেন বিধবা বিবাহ যাতে চালু হয় সেজন্য সরকার যাতে আইন করেন। এর বিরুদ্ধবাদীরা দাঁড়িয়ে গেল। রাধাকান্ত দেব সেই সংস্কারপন্থীদের, সেই সংরক্ষণপন্থীদের অর্থাৎ যারা রক্ষণশীল তাদের নেতা ছিলেন, এবং তিনি 36,763 জনের স্বাক্ষর সহ একটি আবেদন দাখিল করলেন সরকারের কাছে যাতে বিধবা বিবাহ না হয়। বিধবা বিবাহের বিরুদ্ধে খুব বিখ্যাত একজন সাহিত্যিকও ছিলেন, এবং তিনি লিখেছেন তার উপন্যাসের চরিত্রের মধ্য দিয়ে বিদ্যাসাগরকে উপহাসও করা হচ্ছে তাকে। তো যাই হোক, তো তার মানে হচ্ছে যে বিধবা বিবাহের বিরুদ্ধ মত খুব প্রবল ছিল। শোভাবাজারের রাজবাড়িতে পণ্ডিত সভা হলো। এই বিধবা বিবাহ হবে কি হবে না তা নিয়ে পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্নের সঙ্গে বিদ্যাসাগরের বিরাট বিতর্ক হলো, এবং এতে বিদ্যাসাগরের যুক্তি দেখে মোহিত হয়ে গেলেন, সকলে পরাস্তও হলেন, এবং এদের প্রধান যারা বিপক্ষের প্রধান ছিলেন রাধাকান্ত দেব, তিনি এত খুশি হলেন যে বিদ্যাসাগরকে জোড়া শাল উপহার দিলেন মুগ্ধ হয়ে, কিন্তু তিনি বিপক্ষের প্রধান। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাধাকান্ত দেব এরা বিরোধী ছিলেন, আরও অনেকে বিরোধী ছিলেন। পক্ষে যারা ছিলেন তারা আমাদের খ্যাতকীর্তি, আমাদের সাহিত্যে তাদের নাম বললেই আপনারা বুঝে ফেলবেন। তো একজন সাহিত্যের মানুষ নন, তিনি মহারাজা মহতাব চাঁদ, বর্ধমানের মহারাজা। তিনি ছাড়া বিখ্যাত সাহিত্যিক প্যারীচরণ সরকার, প্যারীচাঁদ মিত্র, ভূদেব মুখোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কার, দীনবন্ধু মিত্র, কিশোরীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, তিনি অন্য কারণে বিখ্যাত। তো এই সব বিখ্যাত জনেরা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তার বিরুদ্ধে, বিদ্যাসাগরের বিরুদ্ধে, এই কাজের বিরুদ্ধে প্রায় 30,000 প্রতিবাদ দাখিল হলো। 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই তারিখে এত কিছুর পরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার বিধবা বিবাহ আইন পাশ করলেন। তখন উমেশচন্দ্র বিধবা বিবাহ নাটক লিখলেন, এবং সে সময়কার খুবই উদার মনা মানুষ যারা ছিলেন, ব্রাহ্ম সমাজের মানুষেরা, তারা এই নাটকটা মঞ্চস্থ করে অভিনয় করলেন। বিদ্যাসাগর বারবার সেই নাটকটা দেখলেন। বিদ্যাসাগরের এক শিক্ষক, তখন তিনি বর্ধমানের শাকনাড়ার বাসিন্দা ছিলেন, তার নাম প্রেমচন্দ্র তর্কবাগীশ, তিনি বিদ্যাসাগরকে বললেন যে দেখো বাপু, এই কাজ অনেক বড় কাজ, এটি ছোট কাজ নয়, এতে অনেক টাকা পয়সা লাগবে, তুমি টাকার জোগাড় আগে করো আর দেশি জমিদারদের হাতে নাও, তাদেরকে হাতে নাও, টাকা জোগাড় করো, তারপরে এই কাজে লাগো। বিদ্যাসাগর বললেন বিধবাদের বিয়ে হবে, আমি দেব। 1856 সাল, অর্থাৎ যে বছর আইন হলো 26শে জুলাই, সে বছর 7 ডিসেম্বর তারিখে বিদ্যাসাগর প্রথম বিধবা বিবাহটি দিলেন। রাতে দ্বিতীয় প্রহরে কলকাতার সুকিয়া স্ট্রিটে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। 800 জনকে কার্ড দিয়ে নেমন্তন্ন করা হয়েছিল। বিদ্যাসাগর বিপুল টাকা খরচ করেছিলেন। আমি এক জায়গায় পড়েছি যে তিনি সেকালে 10,000 টাকা খরচ করেছিলেন। পাত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, সংস্কৃত কলেজের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং তখন মুর্শিদাবাদের জজ পণ্ডিত ছিলেন। আর পাত্রী ছিলেন কালীমতি, যিনি বর্ধমানের পলাশডাঙ্গার প্রয়াত ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের মেয়ে, যার 4 বছর বয়সে বিয়ে হয়েছিল এবং মাত্র 6 বছর বয়সে তিনি বিধবা হয়ে গিয়েছিলেন। সেই থেকে সাদা থান তার সঙ্গে হয়েছিল, নিরামিষ তার সঙ্গে হয়েছিল, জীবনের স্বাদ আহ্লাদ তার কাছ থেকে জোর করে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এই দুর্বিষহ জীবন থেকে ওই মেয়েটিকে তিনি উদ্ধার করেছিলেন।
বিদ্যাসাগর নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে এবং কন্যা সম্পাদন করিয়েছিলেন মেয়ের মা লক্ষ্মী দেবীকে দিয়ে। দেখুন, নারীকে এখানে তিনি সামনে আনছেন। মেয়ের বাবা বা কোনো পুরুষ মানুষ, বাবা ছিলেন না কিন্তু কোনো পুরুষ মানুষ, পুরুষাত্মীয় না, মেয়ে মাকে দিয়ে তিনি সম্প্রদান করালেন। তখন এই ঐতিহাসিক ক্ষণে উপস্থিত রইলেন সেখানে বাংলার লাট স্যার ফ্রেডারিক হ্যালিডে, বিচারক হরচন্দ্র ঘোষ, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, এই সব বিখ্যাত জনেরা। তবে এর পরিণতি খারাপ হয়েছিল এই প্রগতিশীলদের জন্যে, এবং সমাজ থেকে পতিত ঘোষণা করা হয়েছিল শ্রীশচন্দ্র বিদ্যারত্নকে। তিনি বিদ্যাসাগরের খুবই সহযোগী ছিলেন। বিদ্যাসাগরকে মেরে ফেলার উদ্দেশ্যে রাতের বেলায় ঠনঠনিয়ায় তার ওপর হামলা হয়েছিল। ভাগ্যিস তার সঙ্গে বীর সিংহের লাঠিয়াল শ্রীমন্ত ছিলেন বলে তিনি সেই লাঠিয়ালের তাকে প্রতিহত করেছিল বলে তিনি রক্ষা পেয়ে গিয়েছিলেন। তবে শুধু বিয়ে নয়, আর্থিক দুরবস্থার হাত থেকে বিদ্যাসাগর নারী বিধবাদের রক্ষার জন্য হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড গঠন করেছিলেন। তিনি বলেছেন যে আমি দেশাচারের নিতান্ত দাস নহি, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব, লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হব না। এই প্রসঙ্গে আমার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলকাতার ভাষা ও ভাষাবিজ্ঞান শাখার অধ্যাপক, সাবেক পরিচালক প্রফেসর ডক্টর মহিদাস ভট্টাচার্যের কথা আমি বলছি। তিনি আমাকে এই ভাষণ দেওয়ার সময় অনুরোধ করেছিলেন যাতে বাংলাদেশে বিদ্যাসাগর চর্চা সম্পর্কে বলা হয়, এবং শ্রীনন্তু সভাপতি রতন ঘোষ যুক্ত হয়েছিলেন, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের শিক্ষকেরা যুক্ত হয়েছিলেন। তারা বিভিন্নভাবে অভিনন্দিত করেছিলেন, অনেক কিছু বলেছিলেন। সেই কথা মনে করে তাদের সকলের কাছে আমি এবারেও পুনরায় কৃতজ্ঞতা জানাচ্ছি। বিদ্যাসাগর কেন বিধবা বিবাহে উদ্যোগী হয়েছিলেন এ বিষয়ে তিনটি মত পাওয়া যায়। এক, তার জীবনীকার চণ্ডীচরণ মুখোপাধ্যায় বলেছিলেন যে সংস্কৃত কলেজের অধ্যাপক শম্ভুচন্দ্র বাচস্পতির বালিকা বধূর অকাল বৈধব্যের কারণে তার মনে খুব দাগ কেটেছিল, সে কারণে তিনি এতে উদ্যোগী হয়েছিলেন। এবং এই ঘটনাটা ঘটেছিল, বিদ্যাসাগর বারবার নিষেধ করেছিলেন। এই ভদ্রলোক শম্ভুচন্দ্র বাচস্পতি তারপরও ওই বালিকা, একটি অল্প বয়সের সুন্দরী একটা ছোট্ট মেয়েকে বিয়ে করেছিলেন বুড়ো বয়সে। তো এই মেয়েটি যে শিগগিরই বিধবা হতে চাচ্ছে সেটা বুঝতে পেরেছিলেন বিদ্যাসাগরের জন্য কেঁদে অকুল হয়েছিলেন। তিনি কিছু শোনেননি এই ভদ্রলোক, এবং এই প্রসঙ্গে অকাল বৈধব্যের আশু তটদেশে আনয়ন করছিলেন তিনি, ওই বুড়ো যে শিক্ষক মশাই। এই কথা রবীন্দ্রনাথ বলেছেন। তো যাই হোক, তো সেখানে ওই শিক্ষক বিদ্যাসাগরকে বলছেন যে বাপু তুমি কিছু জল খাবার খেয়ে যাও। বিদ্যাসাগর জল খাবার স্পর্শ করলেন না। তিনি বললেন যে এ ভিটায় আর কখনো জল স্পর্শ করিব না, দৃঢ়তা। এই দৃঢ়তা তিনি দেখালেন এবং সারা জীবন দেখিয়েছিলেন, আর জলস্পর্শ করেননি ও সেই ভিটায়। জীবনীকার বিদ্যাসাগরের বিহারীলাল লিখেছেন যে বীর সিংহের এক বাল্য সহচরী ছিল বিদ্যাসাগরের। ছোটোবেলায় তার সঙ্গে তিনি খেলাধুলো করেছিলেন। তিনি অতি শৈশবে তার বিয়ে হয়েছিল। তিনি বিধবা হয়ে যে কষ্টে পড়েছিলেন, সেই তার নিদারুণ কষ্ট যন্ত্রণা বিদ্যাসাগরকে খুব কষ্ট দিয়েছিল। অন্যের কষ্ট দেখে তিনি কাঁদতেন। তো সেই কষ্ট দেখে তিনি বিধবা বিবাহ দিতে মনস্থ করেছিলেন, এ কথা বিহারীলালের মত। আর তার ছোটো ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্নের যে মত, সেটিকে অনেকে বেশি গ্রহণযোগ্যতা দেন। সেটি হলো তার মা যে তাকে বলেছিল যে বিধবাদের, কেঁদে বলেছিলেন যে তুমি বিধবাদের জন্যে শাস্ত্রে কি বলে এটা খুঁজে বার করো, কিছু কি রক্ষা করা যায় না তাদের। সেই তত্ত্ববোধিনী পত্রিকায়, খুবই বিখ্যাত পত্রিকা, সেই পত্রিকার 1854 সালের ফেব্রুয়ারি সংখ্যায় বিদ্যাসাগর প্রবন্ধ লিখেছিলেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এই শিরোনামে। আর জানুয়ারি 1855-তে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব শিরোনামে তিনি
পুস্তক লিখেছিলেন। তো বিধবা বিবাহ, বহুবিবাহ, বাল্যবিবাহ এবং পণ প্রথা, এই চারটি জিনিসেরই প্রবল বিরোধী ছিলেন বিদ্যাসাগর। তো রবীন্দ্রনাথ লিখেছেন যে আমাদের অপেক্ষা বিদ্যাসাগরের একটি জীবন অধিক ছিল, তিনি কেবল দ্বিজ ছিলেন না, তিনি দ্বিগুণ জীবিত ছিলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, যে ক্ষণকালের চাইতে অনেক দূর প্রলম্বিত যদি না হয় একজন মানুষের চিন্তা, তাহলে তিনিও স্থিতি লাভ করেন না দীর্ঘকাল, তিনি কালোত্তীর্ণ হন না, মহাকাল তাকে স্মরণ রাখে না, মহাকাল তাকে স্মরণ রাখে যিনি মহাকালকে তুষ্ট করতে পারেন। এটি বড় কঠিন বিষয়, এবং যারা তুষ্ট করতে পারেন, যারা মহাকালের যোগ্য হয়ে উঠতে পারেন, যাদের কীর্তি আলাদা হয়, অন্যরকম হয়, ব্যতিক্রমী হয়, সাধারণ হয় না, শুধুমাত্র তারাই টিকে থাকতে পারেন। এটি আমার ভাবিকালের যারা দর্শক, শ্রোতা, পাঠক আছে তাদেরকে বলছি। আমার সুযোগ হয়েছিল 2019 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতায় যাবার। বঙ্গীয় সাহিত্য পরিষদ যে কি একটি মহা প্রতিষ্ঠান, সে কথা তো আর পণ্ডিতজনদেরকে বলতে হবে না। বিদ্যাসাগরের 1891 মৃত্যু, 1894 দিকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এখনও টিকে আছে। অতি সমৃদ্ধ জাদুঘর, অতি সমৃদ্ধ সংগ্রহশালা, অতি সমৃদ্ধ পুঁথি সংগ্রহশালা এবং দুষ্প্রাপ্য সব জিনিসের সংগ্রহ আছে। সেইখানে আছে বিদ্যাসাগরের ব্যক্তিগত পাঠাগারটি, যেই পাঠাগারটি তিনি আলাদিনের প্রদীপ ডেকে বানাননি, যে হাতে তালি দিলেন আকাশ থেকে ওই দৈত্য এসে বলল কী চাই, আর তিনি বললেন আর বইগুলো চলে এলো। 16.5টি লাইব্রেরি বোঝাই বইগুলো সেই বিলেত থেকে তিনি অর্ডার দিয়ে, হুকুম দিয়ে বিলেত থেকে কষ্ট করে তিনি আনিয়েছিলেন জাহাজে করিয়ে। এই বইগুলো তিনি পড়েছেন, সবগুলো দেখেছেন, এবং তারপরে তিনি আমাদের ভাষাকে আধুনিক উন্নত ইংরেজি সাহিত্যের ধারায় আলোকিত এবং উন্নত করেছেন। তিনি তো চাইতেন যে ইংরেজি সকলে পড়ুক, ইংরেজরা এদেশে থাকুক, সেটা চাওয়া এক জিনিস, আর ইংরেজি পড়ে আধুনিক পাশ্চাত্য সাহিত্য সম্পর্কে জানা এবং তাকে বাংলা সাহিত্যের সঙ্গে মিলিয়ে বাংলা সাহিত্যকে উন্নত করা, এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি ছিল সেই সময়। সেই কাজ বিদ্যাসাগর করেছিলেন, বাংলা গদ্যের বিকাশ ঘটিয়েছিলেন, বাংলা শিশু সাহিত্যের বিকাশ ঘটিয়েছিলেন, ঈশপের গল্পকে বাংলায় এনেছিলেন, আরও বহু উপদেশকে এনেছিলেন। এইভাবে বাংলা সাহিত্যকে তিনি এক নতুন চেহারা দিয়েছিলেন। এবং আমি নিজে 19বিংশ শতকের বাংলা শিশু সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করেছি আমার গবেষণার প্রয়োজনে, আমি এ সম্পর্কে বই লিখবার সময়। তো তখন আমি নিজে দেখেছি, এগুলো পড়ে দেখেছি, এবং ওখানে গিয়েও আমি দেখেছি যে বিদ্যাসাগর কি করে বাংলা সাহিত্যে, বাংলা শিশু সাহিত্যে 19বিংশ শতকে বিদ্যাসাগরীয় যুগ বলে একটি আলাদা যুগের সৃষ্টি করছেন। পরিতাপের বিষয়, সেই যে লাইব্রেরি, সেটি এখানে এমনি এমনি আসেনি। বিদ্যাসাগরের মৃত্যুর পর তার ছেলে তার এই অতি সমৃদ্ধ সেই গ্রন্থ, মণিমাণিক্যগুলো, এগুলো তিনি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করলেন, এবং এগুলো বিক্রি করার জন্য তিনি নিলামের ব্যবস্থা করলেন। এই খবর রটে গেল, এবং শিক্ষিত এবং যারা মননশীলতায় সমৃদ্ধ তারা বড় কষ্ট পেলেন এর মধ্যে। তার মধ্যে নাটোরের মহারাজাদের ওখানে সেই খবর গেল, তারা দেখলেন এ তো সর্বনাশ হয়ে যাবে। বাজার দরে যা নিলামে ওঠার কথা তার চেয়ে অনেক বেশি দরে ডেকে ওই ছেলেকে তিনি টাকা দিলেন। ছেলে তো টাকা নিয়েই সন্তুষ্ট, সে টাকা পেয়ে গেল। কিন্তু এগুলো নিয়ে এই বঙ্গীয় সাহিত্য পরিষদ পরে সেখান থেকে নিয়ে এটা সংরক্ষিত হলো, এবং আমরা এটি দেখবার এবং জানবার সুযোগ পাচ্ছি। এবং সে বইগুলো আমি দেখেছি, কি কি বই সেখানে আছে। আমার স্পর্শ করবার সময় আমার মনে হয়েছিল যেন আমি নিজেই বিদ্যাসাগরকেই স্পর্শ করছি। আসলে বিদ্যাসাগরের গায়ে তো বইয়ের পাতার ওপর তার হাতের তো স্পর্শ পড়েছিল। তো এই সৌভাগ্যের জন্যে আমি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি বারিকবরণ ঘোষের কাছে কৃতজ্ঞ, এবং বিশেষভাবে নন্দীবাবু, ডক্টর নন্দী, যিনি এটির সম্পাদক, তিনি আগে থেকে
আমি ওখানে যাবার আগে থেকে, কারণ আমি বিমান থেকে নেমেই 1 ঘন্টার মধ্যে অন্য দ্রুত কাজ সেরে আমি দ্রুত আমার প্রকাশক এবং পাঠক এবং আরও একাধিক পাঠক সেখানে ছিলেন, প্রকাশক ছিলেন, তাদেরকে নিয়ে আমি সেখানটায় যাই। তিনি সম্পাদক মহাশয় আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং সকলে আমার সঙ্গে খুব সহযোগিতা করেছিলেন। আমি কৃতজ্ঞতা জানাই যে তারা বিদ্যাসাগরের এই অমূল্য সংগ্রহটা সংরক্ষণ করে চলেছেন। তো চিত্তের বৃত্তটা আসল, বৃত্তটা আসল নয়, চিত্তের বৃত্তটা আসল। বৃত্ত অনেকেরই থাকে, সে সময় অনেকেরই আরও এই জিনিসটা কিনে সংরক্ষণের মতো বৃত্ত ছিল, কিন্তু চিত্তের বৃত্ত যাদের ছিল তারা কিনেছিল। বিদ্যাসাগর আমাদের প্রমিত বর্ণমালার এই রূপ দিয়েছেন, সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু তিনি যে আমাদের বর্ণমালার রূপান্তর ঘটিয়েছেন, রূপ দিয়েছেন এবং সেটির একটি আধুনিক রূপ দিয়েছেন, সেটিও তো একটা নতুন ধারণা। এটি গ্রহণ করাতেও তার কষ্ট হয়েছিল এবং সেটি তার যোগ্যতার বিষয়, এবং সেই প্রতিকূলতাকেও তিনি অতিক্রম করেছিলেন। যে কোনো জিনিস এলেই মানুষ গ্রহণ করে না, প্রথমে কেউ শোনামাত্র গ্রহণ করে, কেউ একটু পরে গ্রহণ করে, তারাও একটু আগে, পরের মধ্যে আবার একটু আগে যারা, তারা তো আর্লি অ্যাডাপ্টার, আর্লি গ্রহণ করে, পরে যারা গ্রহণ করে তারা একটু লেট অ্যাডাপ্টার। কিন্তু কেউ কেউ আছে কখনও গ্রহণ করে না, এটা ল্যাগার্ড, এটা গ্রহণই করবে না কখনো। তো এই ধারণাকে বিদ্যাসাগরকে গ্রহণ করাতে হয়েছিল, এবং গ্রহণ করে এখন বাঙালি সমাজে আর কোনো ল্যাগার্ড নেই, তারা এই বিদ্যাসাগরের এই প্রচলিত, এই তার প্রচলন করায় বর্ণমালাটাই গ্রহণ করেছে। তো মেয়েরা যে সে সময়ে শিখতে পারতো না, লেখাপড়া শিখতে পারতো না, এটিকে অপ্রয়োজনীয় কাজ বলে এখনও মনে করা হয়, তখনও মনে করা হতো, এবং মেয়েরা লেখাপড়া শিখলে সেই মেয়ের অমঙ্গল হবে, এমনকি মেয়ে মরে যাবে, এই ধারণা ছিল। সেই সময়ে বিদ্যাসাগর 1857-58 সালে মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, হুগলি এই 4টি জেলায় মেয়েদের জন্য 35টি স্কুল করেছিলেন। এবং তিনি এই যে স্কুলগুলো করলেন, স্কুলগুলো করবার সময় সেখানে অনেকগুলো খরচ হয়েছিল, এবং 3500 টাকা খরচ সরকার এটি দিতে চেয়েও দেয়নি। তখন বিদ্যাসাগর কিন্তু বিদ্যালয়ের শিক্ষকদের বেতন তিনি বন্ধ করেননি। তো তিনি খুব মনে মনে কষ্ট পেলেন এবং তিনি পদত্যাগ করলেন সেই দায়িত্ব থেকে, যে দায়িত্বে থেকে তিনি এই কাজটা করেছিলেন। তো এরপরে অবশ্য সরকার সেটাকে দিয়েছিল পয়সা। তো বিদ্যাসাগর সবসময় অনড় ছিলেন এবং প্রতিপক্ষ পরে নমনীয় হতে বাধ্য হয়েছে। রবীন্দ্রনাথ সেই জন্য বলেছেন যে পরের উপকার কার্যে তিনি আপনার সমস্ত বল ও উৎসাহ প্রয়োগ করিতেন, ইহার মধ্যেও তাহার আজন্মকালের একটা জিদ প্রকাশ পাইত। সাধারণত আমাদের দয়ার মধ্যে এই জিদ না থাকাতে তাহা সংকীর্ণ ও স্বল্প ফলপ্রসূ হইয়া বিদীর্ণ হইয়া যায়, তাহা পৌরুষ মহত্ব লাভ করে না। 1831 সালে সংস্কৃত কলেজে তিনি ভর্তি হয়েছিলেন, এবং সেই সময়ে তার খুব আর্থিক অবস্থা খারাপ ছিল তার পরিবারের। তিনি বাসন মাজতেন, তিনি তরকারি কুটতেন, তিনি ভাত রাঁধতেন, তিনি হাঁড়ি পাতিল মাজতেন, তিনি ঘর মুছতেন, তিনি ঘর ঝাড় দিতেন। এসব করার পর তার হাতে লেখাপড়ার সময় থাকতো না। তিনি এত গরিব ছিলেন যে উনুনের চুলোর যে আলো হতো রান্নার সময়, সেই আলোতে তিনি পড়তেন। পথের ধারে, তখন তো বিজলি বাতির অস্তিত্ব ছিল না, পথের ধারে ওই তেল দিয়ে বাতি জ্বালানো হতো পথচারী চলাচলের জন্য, সে পথের বাতিতেও তিনি পড়তেন। তারপরে এই মহা কষ্টের মধ্যে তার দিন যাপন ছিল। এই কষ্টের মধ্যে দিন যাপন করেও তিনি পড়তেন, এবং তিনি 1839 খ্রিস্টাব্দে 19 বছর বয়সে হিন্দু ল কমিটির পরীক্ষায় কৃতিত্ব এমন অর্জন করলেন যে তার প্রশংসাপত্রে বিদ্যাসাগর উপাধিটি লেখা হলো। মাত্র 6 মাস পরে তিনি অসাধ্য সাধন করেছিলেন। 1841 খ্রিস্টাব্দে 29 ডিসেম্বর তারিখে ফোর্ট উইলিয়াম কলেজে তিনি বাংলা বিভাগে প্রথম সেজদাদার বা পণ্ডিত হিসেবে যোগ দিলেন। তো 1800 সালে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর 1801 সালে উইলিয়াম কেরি এই বিভাগের, বাংলা বিভাগের তিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং ইংরেজ সাহেবদেরকে বাংলা শেখানোরটা এদের একটি প্রধান উদ্দেশ্য ছিল। তারা এদেশে থাকবে, এদেশে প্রশাসন পরিচালনা করবে, সেজন্য তাদেরকে বাংলা শেখানো দরকার। ফোর্ট উইলিয়াম কলেজের সেক্রেটারি তখন ছিলেন জি.টি. মার্শাল। সেই সময় বিদ্যাসাগর বাসুদেব রচনা করেছিলেন,
তার বাংলা ছাড়া ইংরেজি, হিন্দি ইত্যাদি ভাষায় তিনি ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। 1846-এর 16 এপ্রিল তারিখে তিনি সংস্কৃত কলেজে, যে কলেজে তিনি পড়তেন, সেখানে তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন। 1847 সালে একটি বিশেষ কারণে তার মতভেদ হয়েছিল প্রধানের সঙ্গে। তিনি তার কথায় অনড় থেকে সেই সম্মানজনক চাকরি থেকে তিনি অবলীলায় পদত্যাগ করেছিলেন। তিনি কিছু প্রস্তাবনা দিয়েছিলেন, তিনি ইংরেজদের কাছে তার অনুরোধ সত্ত্বেও তার প্রস্তাবনা প্রেরণ করেননি। এতে তিনি আঘাত পেয়ে পদত্যাগ করেছিলেন। 1849 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে তিনি হেড রাইটার ও কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছিলেন। 1850 সালে তিনি আবার সংস্কৃত কলেজে এলেন সাহিত্য শ্রেণীর অধ্যাপক হিসেবে, এবং 51 সালে তিনি অধ্যক্ষ হলেন। আর রসময় দত্ত, তার সঙ্গেই তার বিরোধ ছিল। তিনি অধ্যক্ষের পদ থেকে পরিত্যাগ করলে তখন সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারা প্রিন্সিপালের কাজ চালাতেন, অধ্যক্ষের কাজ চালাতেন। তিনি তাদের কাছ থেকে এই দুই পদ 1851 সালে বিলুপ্ত হয়ে অধ্যক্ষের পদ সৃষ্টি হলো, এবং সেই অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন বিদ্যাসাগর। তিনি লিখেছেন যে 1850 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে আমি সংস্কৃত কলেজে সাহিত্যশাস্ত্রের অধ্যাপক পদে নিযুক্ত হই। আমার এই নিয়োগের কিছুদিন পরে বাবু রসময় দত্ত মহাশয় সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ পরিত্যাগ করেন। সংস্কৃত কলেজের বর্তমান অবস্থা ও উত্তরকালে কিরূপ ব্যবস্থা হইলে সংস্কৃত কলেজে উন্নতি হইতে পারে, এই দুই বিষয়ে রিপোর্ট করিবার নিমিত্ত আমার প্রতি আদেশ প্রদত্ত হয়। তদানুযায়ী আমি রিপোর্ট সমর্পণ করিলে ওই রিপোর্ট দৃষ্টে সন্তুষ্ট হইয়া শিক্ষক সমাজ আমাকে সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদে নিযুক্ত করেন। সংস্কৃত কলেজের অধ্যক্ষতা কার্য সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই দুই ব্যক্তি দ্বারা নির্বাহিত হইয়া আসিতেছিল। এই দুই পদ রহিত হইয়া প্রিন্সিপালের পদ নতুন পদ সৃষ্টি হইল। 1851 সালের জানুয়ারি মাসের শেষে আমি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষের পদে নিযুক্ত হইলাম। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে বিদ্যাসাগর এর অন্যতম পরিচালক হয়েছিলেন। এটি গুরুত্বপূর্ণ তথ্য। J.R. ভ্যালেন্টাইন কাশী এই সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি বিদ্যাসাগর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি বিদ্যাসাগর যে রকমভাবে পাঠ্যক্রম পরিচালনা করতে চেয়েছিলেন, সেই পাঠ্যক্রম পরিচালনার ব্যাপারে তার আপত্তি ছিল, তিনি এটা করতে চাননি। তখন তিনি যা চেয়েছিলেন সেটি আধ্যাত্মবাদী ভাববাদী দর্শন পড়াতে চেয়েছিলেন। বিদ্যাসাগর চেয়েছিলেন যুক্তিবাদী আধুনিক ইউরোপীয় দর্শনই উনি পড়ান, কিন্তু আধুনিক যুক্তিবাদী দর্শন, যাতে এখানে চিন্তাশীল মানুষের সৃষ্টি হয়, এখান থেকে কেরানির সৃষ্টি না হয়। তো তখনকার বিবেচনায় বিদ্যাসাগরের অনেক কাজে অনেকের আপত্তি থাকতে পারে, কিন্তু বিদ্যাসাগরের যে তার যে নিষ্ঠা ছিল এবং তার যে অবদান ছিল, এটিকে অস্বীকার করা যায় না। প্রসঙ্গত আমি আবারও উল্লেখ করতে চাই প্রফেসর ডক্টর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা ও ভাষা বিজ্ঞান বিভাগের শাখার প্রধান এবং সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর তিনি আমাকে অনুরোধ করেছিলেন বাংলাদেশে বিদ্যাসাগর চর্চা সম্পর্কে বলবার জন্যে। আমি এটি বলবার চেষ্টা করেছি এবং রতন ঘোষ অনুরোধ করেছিলেন, আরও অনেকে অনুরোধ করেছিলেন। তাদের সেই অনুরোধের কথা আমি এর আগেও বলেছি, এখন আবার একটু মনে পড়ে গেল। তো বিদ্যাসাগর ইংরেজি সাহিত্য, আধুনিক ইংরেজি সাহিত্যকে বাংলায় আত্মীকরণ করে এখানকার ছেলেদেরকে উদ্বুদ্ধ করা এবং সেগুলোর রস আস্বাদন করানোর চেষ্টা করেছিলেন, এবং তিনি চেয়েছিলেন তার ছাত্ররা ফরাসি বিপ্লবের ইতিহাস পড়ুক, আধুনিক ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক যুক্তিসম্পন্ন জিনিস পড়ুক। তো তিনি এগুলো চেয়েছিলেন, যুক্তিবাদী সৃষ্টিশীল মানুষ তৈরি করতে চেয়েছিলেন, এবং তিনি বলেছেন যে সাতপুরু মানুষের চাষ তরিয়া নতুন মানুষের চাষ করিতে হইবে, বদলে দিতে চেয়েছিলেন তিনি। বাংলা ভাষায় পাটিগণিত বীজগণিতের বই লিখতে বলেছিলেন। 1857-তে বিদ্যাসাগরের উদ্যোগে বর্ধমান হুগলিতে 8টি মেয়েদের স্কুল হয়েছিল। 1855-তে বাংলা ভাষায় শিক্ষাদান বিষয়ক রিপোর্ট সরকার
এর কাছে তিনি দিয়েছিলেন। তিনি আদর্শ বাংলা বিদ্যালয়গুলোর তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়েছিল তাকে। তখন তিনি খুবই দক্ষতার সাথে দায়িত্ব পালন করে হুগলি, নদিয়া, মেদিনীপুর, বর্ধমান এই 4টি জেলায় 5টি করে 20টি আদর্শ বিদ্যালয় স্থাপন করেছিলেন, শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় স্থাপন করার ব্যবস্থা করেছিলেন। এবং ভ্যালেন্টাইনের সঙ্গে ওই যে জে.আর. ভ্যালেন্টাইন, তার সঙ্গে যা দ্বন্দ্ব হয়েছিল, দ্বন্দ্বে বিদ্যাসাগর নিজ সিদ্ধান্তে অটল ছিলেন। তো দৃঢ়তা তার চরিত্রের পদে পদে ছিল। মায়ের ডাকে তিনি সাড়া দিয়ে যখন গ্রামে যাবেন বলে ঠিক করলেন, তিনি যাবেনই। তিনি ছুটি চাইলেন, ছুটি দেওয়া হলো না। তিনি বললেন যে রাখুন আপনারা আপনাদের চাকরির পরও আমি করি না, মায়ের ডাক অনেক বড়। তিনি মায়ের কাছে ছুটলেন, পরে কর্তৃপক্ষ নমনীয় হলো, তাকে ছুটি দিল। তো বিদ্যাসাগর শেষ জীবনে কারমাটায় গিয়েছিলেন এবং সেখানে তার সঙ্গে দেখা করতে হরপ্রসাদ শাস্ত্রী একবার গিয়েছিলেন, মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং চর্যাপদের আবিষ্কারক ছিলেন। তো তিনি দেখলেন যে আশপাশে সব সাঁওতাল আদিবাসী মানুষ। তিনি ওই একদিন গেলেন, গিয়ে তারপরে সাঁওতালরা সব তাদের ভুট্টা আনলেন এবং ভুট্টাগুলো বিদ্যাসাগরের সেখানকার বাড়িতে রাখা হলো। পরদিন আবার সকালবেলায় তারা ভিড় জমালো, সেই ভুট্টাগুলোই বিদ্যাসাগর তাদেরকে দিয়ে দিচ্ছেন এবং বলছেন যে তোমরা ভুট্টাগুলো কাল আমায় দিয়েছিলে, তোমাদের টাকার দরকার ছিল বলে আমি এগুলো কিনে নিয়েছিলাম, আজ আমি তোমাদের দিচ্ছি, তোমাদের এখন ক্ষুধা নিবারণের জন্য খাবারের প্রয়োজন। তাই কত বড় একজন হৃদয়বান মানুষ। তো বিদ্যাসাগর প্রসঙ্গে রবীন্দ্রনাথ 1938 সালের সেপ্টেম্বর মাসে একটি গুরুত্বপূর্ণ কবিতা লিখেছিলেন। তার সামান্য একটি অংশ বলছি। বঙ্গসাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে, অখ্যাত জড়ত্বভারে অভিভূত কি পুণ্য নিমেষে, তব শুভ বুদ্ধয়ে বিকিরল প্রদীপ্ত প্রতিভা, প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা, বঙ্গভারতীর ভালে পড়ালো প্রথম জয় টিকা। তো বিদ্যাসাগরের প্রসঙ্গে রবীন্দ্রনাথের এই কথাকে আমি স্মরণ করছি, যে কথায় তিনি বলেছেন, দয়া নহে বিদ্যা নহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তাহার অজেয় পৌরষ, তাহার অক্ষয় মনুষ্যত্ব। আর মাইকেল বলেছিলেন যে তিনি এদেশে প্রথম আধুনিক মানুষ। বিদ্যাসাগর বাল্যবিবাহ, বহুবিবাহ, বিধবা বিবাহ তিনি চল করেছিলেন, আর বাল্যবিবাহ বহু বিরোধী ছিলেন এবং তিনি পণ প্রথারও বিরোধী ছিলেন। আমি বিদ্যাসাগরের যে অমর স্মৃতি, সেই স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আপনারা এতক্ষণ ধরে এই কথাগুলো শুনলেন। এ বিষয়ে আরও অনেক কিছু বলার আছে কথা, কিন্তু সংক্ষেপে এটুকু আমাদের জানা খুব দরকার বলে আমি মনে করেছি। এবং আমার ভাবিকালের যারা নাগরিক আছেন, ভবিষ্যতে যারা মানুষ আসবেন পৃথিবীতে, তাদের জন্য এই কথাটি আমি রেখে যেতে চাই যে মনীষীদের জীবন অধ্যয়ন করতে হয়। নিজেদেরকে সমৃদ্ধ করবার জন্য মনীষীদের প্রয়োজন নেই। মনীষীদের সম্পর্কে আপনি যে জানবেন, তাতে মনীষীর কোনো যায় আসছে না, আপনার যায় আসছে। এবং আপনি নিজের প্রয়োজনে তাকে শিখবেন, তাকে পঠন করবেন, তাকে সম্পর্কে জানবেন। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।